পঞ্চরাজ, আমরা আমাদের সন্তানকে উদ্ধার করে ফেলেছি। আপনি চিন্তা করবেন না। আমরা এখন যাচ্ছি। আমাদের দ্বিতীয় সন্তানকে উদ্ধার করতে হবে। তারপর আমার নিজের কাছে যখন আমার দুটি সন্তান থাকবে, তখন আমার শক্তি বহু গুণে বেড়ে যাবে। তখন এসে আমি আপনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। নায়না, তুমি বলেছ এতেই আমি খুশি। আমাকে উদ্ধার করতে হবে না। তুমি আগে গিয়ে তোমার সন্তানকে উদ্ধার করো। বলা তো যায় না কখন আবার অভিমন্যু ফিরে আসে। পঞ্চারাজ, আপনি এত টেনশন করিয়েন না, কারণ সৃষ্টিকর্তা সব সময় ভালোর সাথেই থাকেন। আশা করি আমাদের শেষটাও খুব ভালোই হবে। নায়না, মাধব, তোমাদের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তোমরা যদি কোনো কিছু একটা করতে চাও, তাহলে অবশ্যই তোমরা সেটা করে ছাড়বে এবং সেটাতে সফলতা অর্জন করবে। পঞ্চরাজ, আমি আমার মা নায়নাকে উদ্ধার করেছি। আপনাকেও উদ্ধার করব এবার, সেটা যত কষ্টই হোক না কেন। আগে আমি আমার ভাইকে উদ্ধার করে নিয়ে আসি, তারপর আমরা শক্তির দিক থেকে পরিপূর্ণ হব। অর্জুন, আমি জানি তোমরা অবশ্যই এটা করতে পারবে, কিন্তু এই মুহূর্তে তোমাদের এখানে আর বেশি সময় নষ্ট করা ঠিক হবে না। কারণ নাগরাজ অভিমন্যু খুবই ভয়ানক। সে হয়তো এতক্ষণে বন্দি দশা থেকে মুক্ত হয়ে গেছে। আচ্ছা পঞ্চরাজ, আমরা তাহলে যাচ্ছি। তুমি সাবধানে থেকো। আর তোমাদের সাথে আমার যে মোলাকাত হয়েছে, কথাবার্তা হয়েছে, সেগুলো যেন এখানকার কেউ বুঝতে না পারে। তারপর এখান থেকে নায়না, মাধব আর অর্জুন তিনজনই বের হয়ে যায়। বেশ খানিকক্ষণ পর তারা তিনজন নাগলোক থেকে বের হয়ে আসে। এখান থেকে বের হয়ে তারা সোজা চলে আসে নায়নার বান্ধবী সুস্মিতার কাছে। তার কারণ হচ্ছে মাধব সুস্মিতার কাছ থেকে যে শক্তিটা নিয়েছিল সেটা ফেরত দিতে এসেছে। সুস্মিতা, কোথায় তুমি? আমাদের সামনে দেখা দাও। দেখো, আমি নায়না, তোমার শক্তি তোমাকে ফেরত দিতে এসেছি। দয়া করে আমাদের সঙ্গে দেখা দাও। এখানে কোনো বিপদ নেই। তারপর সুস্মিতা জলের নিচ থেকে উপরে উঠে আসে। আরে নায়না যে, এত তাড়াতাড়ি ফিরে এলে! মনে হচ্ছে খুব সহজে তোমাদের মিশনটা কমপ্লিট করে ফেলেছো। আর এটা তোমার ছেলে নাকি? হ্যাঁ সুস্মিতা, এটাই আমার ছেলে। আর একেই নাগলোক থেকে উদ্ধার করার জন্যেই আমরা তোমার শক্তিটা ধার নিয়ে গিয়েছিলাম। বাহ, তোমার ছেলে তো বেশ বড় হয়ে গেছে। তোমার দ্বিতীয় যে ছেলেটি রয়েছে, সেটিও তো মনে হয় এর সমানই হয়ে গেছে। হ্যাঁ সুস্মিতা, এরা দুজন যমজ ছিল তো। সে যদি এখনো বেঁচে থাকে তাহলে তার মতোই হওয়ার কথা। আর যেহেতু তারা যমজ, তাই তাদের চেহারার মধ্যেও মিল থাকবে। এখন আমরা তোমার শক্তি ফেরত দিতে এসেছি। এই নাও তোমার শক্তি। এটা বলে মাধব সুস্মিতার শক্তি সুস্মিতাকে ফিরিয়ে দেয়। সুস্মিতা, তোমার শক্তি আমি যেভাবে নিয়ে গিয়েছিলাম ঠিক সেভাবে সেটা ফেরত দিয়েছি আমি। তোমার শক্তির কোনো অপব্যবহার করিনি। সেটাকে আমানত হিসেবে নিজের কাছে রেখেছিলাম। হ্যাঁ মাধব, আমি জানতাম তুমি আমার শক্তির কোনো অপব্যবহার করবে না। এজন্যই আমি তোমাকে আমার শক্তি ধার দিয়েছিলাম। যদি আমার এমনটাই মনে হতো, তাহলে তো আমি কখনোই আমার শক্তি তোমাকে দিতাম না, তাই না? আচ্ছা সুস্মিতা, আমাদের এখন আমাদের যে দ্বিতীয় সন্তান রয়েছে তাকে খুঁজে বের করতে হবে। বেশি দেরি হয়ে গেলে পরে আবার আমরা সমস্যায় পড়ে যাব। তুমি আমাদেরকে অনেক বেশি সাহায্য করেছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা সুস্মিতা আন্টি, আপনার তো নাগলোকে থাকার কথা, তাহলে আপনি পৃথিবীলোকে কি করছেন? এটার পেছনে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। হ্যাঁ অর্জুন, তোমার ধারণা একদমই ঠিক। আগে আমি এবং তোমার মা, আমরা দুজনেই নাগলোকে থাকতাম।
কিন্তু আমরা কোনো কারণেই সেখান থেকে বের হয়ে এসেছি, সেটা তোমার মা খুব ভালো করেই জানে। তুমি সময় করে তার কাছ থেকে জেনে নিও। আচ্ছা অর্জুন, চলো এখন আমাদেরকে আমাদের মিশনের দিকে এগিয়ে যেতে হবে। এসব কাহিনী আমি তোমাকে কোনো এক সময় করে বলবো নে। এরপর তারা তিনজন সেখান থেকে চলতে শুরু করে সেই মুক্তরাজ্যের উদ্দেশ্যে। নায়না সেই বাজ পাখিটা আমাদেরকে বলেছিল আমাদের গ্রামের দক্ষিণ দিকটাতে যে সমুদ্রের কিনারাটা রয়েছে সেখান থেকে আমাদেরকে রওনা শুরু করতে হবে। তারপর গিয়ে আমরা সেই মুক্তারাজ্যর হদিশ পাব। হ্যাঁ মাধব, আমারও এটা মনে আছে, কিন্তু শুধুমাত্র এতটুকু জেনে যদি আমরা সেখানে চলে যাই তাহলে হয়তো আমরা বিপদে পড়তে পারি। আমাদের উচিত আগে জাদুর আয়না থেকে আরও বিস্তারিত জানা। জাদুর আয়না? এটা আবার কি? আর এটা কোথায়? আয়না আবার জাদুর হয় নাকি? শোনো অর্জুন, জাদুর আয়না হলো এমন একটি আয়না যেটার সাহায্যে আমরা জানতে পেরেছি যে অভিমন্যু এই মুহূর্তে নাগলোকে ছিল না। আর সবচেয়ে বড় কথা, আমরা সে জাদুর আয়নাকে পাওয়ার জন্য অনেক কঠিন কঠিন পথ পাড়ি দিয়ে কালিন্দী জঙ্গলে গিয়েছিলাম। এখন যদি আমরা তাকে ডেকে তার কাছ থেকে কোনো হেল্প চাই তাহলে সে আমাদেরকে সাহায্য করতে বাধ্য। তাহলে তো বেশ ভালোই। আর দেরি করছো কেন? সেই জাদুর আয়নাটিকে ডাকো। এরপর নায়না মনে মনে সেই জাদুর আয়নাটিকে স্মরণ করে। তার কিছুক্ষণের মধ্যে আয়নাটি সেখানে হাজির হয়ে যায়। নায়না, তুমি আমাকে ডেকেছ? তোমার কি আমার কাছে কোনো কিছু জানার আছে? থাকলে বলো। হ্যাঁ, জাদুর আয়না, তোমার কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জানার ছিল। আমাদের যে দ্বিতীয় সন্তান, তুমি বলেছিলে তাকে সমুদ্রের মাঝখানে একটি মুক্তারাজ্যের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। তো তুমি যদি আমাদেরকে বর্তমানে সে কী অবস্থায়, কী হালে রয়েছে এবং সেখানে কয়জন লোক রয়েছে সেগুলো যদি বিস্তারিত জানাতে তাহলে অনেক উপকার হতো। হ্যাঁ, অবশ্যই, কেন নয়। তোমরা যে কোনো প্রশ্নই করো না কেন, আমি সেটার উত্তর দিতে বাধ্য। মুক্তরাজ্যের মধ্যে বর্তমানে কেউ নেই, শুধুমাত্র একজন রক্ষী রয়েছে, আর সেই রক্ষীরই সে একটি বিশেষ কাজে সেখান থেকে জঙ্গলে গিয়েছে। সেখানে যে প্রহরীটি রয়েছে সে তোমাদেরকে শুধুমাত্র কিছু প্রশ্ন করবে, সেগুলোর উত্তর দিতে পারলে তোমাদেরকে সে আটকাবে না। তাহলে তো বেশ ভালোই হলো। এখন তো আমরা কোনো বাধা ছাড়াই তাকে সেখান থেকে মুক্ত করে নিয়ে আসতে পারবো। চলো, আমাদের আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। সব কিছুই ঠিক আছে, কিন্তু একটি কথা জেনে রাখো, ও যে প্রশ্নগুলো করবে সেগুলোর উত্তর যদি তোমরা দিতে না পারো তাহলে কিন্তু সে তোমাদেরকেও সেখানে বন্দি করে রেখে দেবে। আচ্ছা, ঠিক আছে। জাদুর আয়না আমাদেরকে সাহায্য করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন তাহলে আমরা যাচ্ছি। যদি আবারও দরকার পড়ে তাহলে তোমাকে স্মরণ করব। অবশ্যই স্মরণ করবে। তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দরকার হবে, তোমরা আমাকে স্মরণ করলে আমি সেটা সমাধান করার চেষ্টা করব। এরপর নায়না, মাধব আর অর্জুন তারা তিনজন সেই সমুদ্রের কিনারার উদ্দেশ্যে চলতে শুরু করে। বেশ খানিকক্ষণ হাঁটার পর তারা সেই সমুদ্রের কিনারায় এসে পৌঁছায়। নয়না, আমরা তো সমুদ্র কিনারায় চলে এসেছি, কিন্তু সমস্যা তো সেই আগের মতোই। এখানে তো কোনো নৌকা দেখতে পাচ্ছি না। আমরা তো আর সাঁতার কেটে সেখানে পৌঁছাতে পারবো না। বাবা, এখানে যদি আমরা নৌকা পেয়েও যেতাম তারপরও আমাদের কোনো লাভ হতো না, কারণ এটা নদী নয়, এটা সমুদ্র, আর সমুদ্রের ঢেউ খুবই উত্তাল থাকে।
যেখানে নৌকা খুব সহজে চলাচল করতে পারবে না, এমনকি মাঝপথে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি। আচ্ছা শোনো, এখানে এত চিন্তা করার কিছু নাই। আমরা নিশ্চয়ই কোনো না কোনো উপায় পেয়ে যাব সেখানে পৌঁছানোর জন্য। কিন্তু সমুদ্রের কিনারায় এসে তারা সেখানে কোনো নৌকা পায় না। সাধারণত সমুদ্রের ঢেউ খুবই উত্তাল থাকে, যেখানে নৌকা খুব সহজে চলাচল করে না। তখন তাদের মনে পড়ে যায় সেই বাজ পাখিটির কথা। নায়না, সে বাজ পাখির কথা মনে আছে? আমরা চাইলে তাকে ডাকতে পারি। সে আমাদেরকে আগেরবারে নদী পার হতে সাহায্য করেছিল। হয়তো সে এখানেও আমাদেরকে সাহায্য করতে পারবে। মাধব, তুমি একদম আমার মনের কথাটা কেড়ে নিয়েছো। আমিও এটাই ভাবছিলাম। এরপর নায়না মনে মনে সেই বাজ পাখিটিকে স্মরণ করে। হঠাৎ কোথা থেকে যেন সে পাখিটি উড়ে উড়ে সেখানে চলে আসে। আরে নায়না আর মাধব, তোমরা তাহলে তোমাদের সন্তানকে উদ্ধার করে নিয়েছো। আমি জানতাম তোমরা পারবে। তো এখন আমাকে কি জন্য স্মরণ করেছো? আমরা তো শুধুমাত্র আমাদের একটি সন্তানকে উদ্ধার করেছি। আমাদের দ্বিতীয় যে সন্তানটি রয়েছে সেটা তো এই সাগরের মাঝখানে একটি গোপন রাজ্যে বন্দী হয়ে আছে। এখন তো আমাদেরকে সেখানে পৌঁছাতে হবে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন কোনো নৌকা নেই। যদি আমাদেরকে নদী পার হতে সাহায্য করতেন তাহলে অনেক উপকার হতো। আমিও মনে মনে এটাই চিন্তা করছিলাম, কিন্তু এই সমুদ্রের মধ্যে সাধারণ কোনো নৌকা চলতে পারবে না। সমুদ্রের ঢেউয়ে সেটি ডুবে যাবে। আমি তোমাদেরকে যে নৌকাটি দিচ্ছি সেটি বিশেষ ধরনের একটি নৌকা। এটি সমুদ্রে ডুববে না, আর সে তোমাদেরকে তোমাদের গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে। এরপর বাজ পাখিটি আবারও তাদেরকে একটি নৌকা এনে দেয়, যাতে করে তারা সেই সমুদ্র পাড়ি দিয়ে সেই রাজ্যে পৌঁছতে পারে। বাজ পাখি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। ভবিষ্যতে কোথাও আটকা পড়ে গেলে তোমাকে হয়তো আবারও বিরক্ত করব। কোনো সমস্যা নেই। তোমাদের যখনই দরকার লাগবে তোমরা আমাকে স্মরণ করলে আমি সেখানে হাজির হয়ে যাব। আমি তো সকল ভালো মানুষের সাহায্য করার জন্যই নিয়োজিত। এরপর বাজ পাখিটি সেখান থেকে উড়ে চলে যায়। নায়না, মাধব আর অর্জুন তারা তিনজনে নৌকাতে উঠে বসে। তারপর তারা সেই সমুদ্রে চলতে শুরু করে, সেই মুক্তা রাজ্যের উদ্দেশ্যে। ঠিক অন্যদিকে আমরা দেখতে পাই অভিমন্যুকে তো ছেড়ে দেওয়া হয়েছে। এখন সে সেই মন্দিরটির খুব কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু সেখানে তাকে একটি বিশাল বড় বাধার সম্মুখীন হতে হয়। নায়না, মাদাব ওরা এখানে আটকায়নি, কারণ তাদেরকে সেই ডাইনিটা নিয়ে গিয়েছে। অভিমন্যুকে তো সেই ডাইনি নিয়ে যায়নি। দাঁড়াও অভিমন্যু, কোথায় যাচ্ছ তুমি? আমি এখানে জঙ্গলের ভেতরে যে মন্দিরটি রয়েছে সেখানে যাচ্ছি। তোমার মন চাইলেই তো তুমি সেখানে যেতে পারবে না। সেখানে যেতে হলে তোমাকে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর হ্যাঁ, তুমি সেখানে কেন যাচ্ছ সেটাও বলতে হবে। আমি সেখানে যাচ্ছি হচ্ছে সে মন্দিরে নাকি একটি জাদুর আয়না রয়েছে। আমি সে আয়নাটার জন্য সেখানে যাচ্ছি, তার কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। তোমার ভালোর জন্য বলছি, শোনো, সেখানে যাওয়ার আগে তোমাকে আমার 3টি প্রশ্নের সম্মুখীন হতে হবে। এগুলোর মধ্যে কোনো একটা প্রশ্নের উত্তর যদি তুমি ভুল দাও তাহলে তুমি সাথে সাথে পাথর হয়ে যাবে। তারপর সেই মন্দিরে পৌঁছার পর যদি সেই আয়নার কাছ থেকে কোনো সাহায্য পেতে চাও তাহলে সেও তোমাকে 3টে প্রশ্ন করবে। তার 3টে প্রশ্নের মধ্যেও যদি কোনো একটা প্রশ্নের উত্তর তোমার ভুল হয় তাহলেও তুমি পাথর হয়ে যাবে। এবার ভেবে দেখো তুমি কি করবে। কি বলছো? এখানে তো দেখছি জায়গায় জায়গায় শুধু প্রশ্নই করা হয়। প্রশ্নের উত্তর দিতে দিতে তো আমি পাগল হয়ে যাব। তাহলে তোমার কাছে আরও একটি উপায় আছে। এখান থেকে আবারও নাক বরাবর পেছনের দিকে ফিরে হাঁটতে শুরু করো। না, আমি ফিরে যেতে পারবো না। আমি যদি এখান থেকে ফিরে যাই তাহলে আমি আরও বেশি সমস্যায় পড়ে যাব। ঠিক আছে,
আমি তোমার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি। তুমি প্রশ্ন করো। তোমার জন্য প্রথম প্রশ্ন, যতই তুমি আমাকে ব্যবহার করো ততই আমি ছোট হতে থাকি। আমি কে? এটার উত্তর তো খুবই সহজ। এটা হচ্ছে মোমবাতি। মোমবাতিকে আমরা যতই ব্যবহার করি সেটা ততই ছোট হয়। বাহ, তোমাকে তো বেশ মেধাবী মনে হচ্ছে। তুমি খুব সহজেই এই প্রশ্নটার উত্তর দিয়ে দিলে। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। এক ব্যক্তি বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া, টুপি ছাড়া হেঁটে যাচ্ছিল। তার শরীরের একটি চুলও ভিজল না। এই প্রশ্নটা শুনে অভিমন্যু অনেক ঘাবড়ে যায়, কারণ সে প্রশ্নের উত্তরটা সে বুঝে উঠতে পারছিল না এটা কি হবে। ঠিক তখনই তার পাশে সেই শয়তানটা আবারও চলে আসে, যেটাকে দেখে অভিমন্যু অনেক বেশি খুশি হয়ে যায়। অভিমন্যু, আশা করি তুমি বুঝে গেছো এখন তোমাকে কি করতে হবে। বারবার তোমাকে বলতে হবে না। হ্যাঁ, আমি জানি। এখন আমাকে তোমার প্রশংসা করতে হবে। ওস্তাদ, আপনি যেভাবে আমাকে সাহায্য করেন, আমি তো আরও আগামী 30 বছর আপনার প্রশংসা করতে পারবো। আপনার প্রশংসা করতে আমার কোনো সমস্যা হবে না। আপনি তো অনেক ভালো, অনেক ক্ষমতাধর, অনেক শক্তিধর। আপনার মতো দ্বিতীয় কেউ নেই। এভাবে অভিমন্যু সেই শয়তানটার প্রশংসা করতে থাকে। তারপর সে শয়তানটা বরাবরের মতোই তার প্রশংসা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। কি হলো অভিমন্যু? তোমাকে একটি প্রশ্নের জন্য এত বেশি সময় দেওয়া যাবে না। তোমাকে খুব দ্রুতই প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর শয়তানটি কানে কানে তাকে সে প্রশ্নের উত্তরটি বলে দেয়। আরে গাছ বিষয়টা এরকম নয়। আসলে বিষয়টা হচ্ছে, এ প্রশ্নটার কয়েকটি সমাধান রয়েছে। আমি এতক্ষণ ধরে ভাবছিলাম কোন উত্তরটা দিলে সবচেয়ে ভালো হয়। তো ঠিক আছে, এবার তোমার গবেষণা করা সে উত্তরটা বলো দেখি। তুমি কেমন ভাবলে? প্রশ্নটা হচ্ছে, একটি লোক বৃষ্টি দিয়ে হেঁটে যাচ্ছিল। তার কাছে কোনো ছাতা ছিল না, আর তার মাথায় কোনো টুপিও ছিল না, কিন্তু তার একটি চুলও ভিজল না। তার কারণ হচ্ছে, ওই লোকটা ছিল টাকলা। তার মাথায় কোনো চুলে ছিল না, তাহলে ভিজবে কিভাবে? বাহ অভিমন্যু, তুমি তো খুব সুন্দর একটি উত্তর দিয়েছ। এখন আমি তোমাকে তৃতীয় প্রশ্ন করব, আর সেটাই হচ্ছে শেষ প্রশ্ন। এটার উত্তর দিতে পারলে তুমি ভেতরের দিকে প্রবেশ করতে পারবে। ঠিক আছে, তুমি তোমার প্রশ্ন করো। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। ঠিক আছে, তোমার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, একটি ঘরে 5টি মানুষ ছিল। হঠাৎ একজন মানুষকে হত্যা করা হলো। তারপরও ঘরে 5 জন মানুষই রয়ে গেল। বলো তো এটা কিভাবে সম্ভব? তারপর পাশে থাকা সেই শয়তানটা অভিমন্যুকে এই প্রশ্নটারও উত্তর বলে দেয়। তোমার প্রশ্ন হচ্ছে, একটি ঘরে 5টি মানুষ ছিল। হঠাৎ একজন মানুষকে হত্যা করা হলো। তারপরও ঘরে 5 জন মানুষই রয়ে গেল। তার কারণ হচ্ছে, এখানে একটি মানুষকে হত্যা করা হয়েছে, কিন্তু সে মানুষটি মারা গেলেও এখনও সে সেই ঘরের ভিতরেই রয়েছে। এই কারণে এখনও সেখানে 5টি মানুষ রয়েছে। কারণ সে জীবিত থাকলেও মানুষ, আর মারা যাওয়ার পরও সে মানুষ। বাহ অভিমন্যু, তুমি খুব সহজেই সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিয়েছ। আমি আগেই ধরেছিলাম তুমি বেশ বুদ্ধিমান। তোমার মতো এত সহজে আগে কেউই উত্তর দিতে পারেনি। ঠিক আছে, শর্ত অনুযায়ী এবার তুমি ভিতরে প্রবেশ করতে পারো। আশা করি তুমি সেখানেও সফলভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে। এরপর অভিমন্যু সে গাছের বাধা পার হয়ে সামনের দিকে এগোতে থাকে। মন্দিরটি আর বেশি দূরে নয়। অন্যদিকে আমরা নায়না, মাধব আর অর্জুনকে দেখি, তারা 3 জনে সেই সমুদ্র ধরে চলতে চলতে মুক্তা রাজ্যের খুব নিকটে চলে গেছে। তো বন্ধুরা,
এরপর কি হয়েছিল সেটা জানতে হলে তোমাদেরকে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। পরবর্তী পর্ব দেখতে চাইলে ভিডিওতে লাইক করে কমেন্টে পর্ব কারো লিখে কমেন্ট করো। আশা করি পরবর্তী পর্ব খুব দ্রুতই পেয়ে যাবে।